প্রিয় মেয়েরা, আজ আমরা সিরাজদৌল্লা নাটকের পরবর্তী অংশ পড়ব। আগের দিন আমরা পড়েছিলাম সিরাজদৌল্লার সাথে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কথোপকথন, সিরাজদৌল্লার সাথে ফরাসি প্রতিনিধি মসিয়েলার কথোপকথন। মসিয়েলা চলে গেলে সিরাজ রাজবল্লভের কাছে এলেন। রাজবল্লভ ছিলেন রায়দুর্লভের পুত্র। তিনি ঢাকার দেওয়ান ছিলেন। বিশাল পরিমাণ অর্থ আত্মসাৎ করে নবাব সিরাজের মনে অসন্তোষের সৃষ্টি করেন। তাঁর প্ররোচনায় পুত্র কৃষ্ণদাস আত্মসাৎকৃত অর্থসহ কলকাতায় পালিয়ে যায় এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করে। পলাশীর যুদ্ধে রাজবল্লভ নবাবের বিরোধিতা করেন। আমরা এর আগে দেখেছিলাম রাজবল্লভ কিছু বলতে চেয়েছিলেন। নবাব তাকে থামিয়ে ফরাসি প্রতিনিধি মসিয়েলার সঙ্গে কথা বলেন। তাই নবাব রাজবল্লভকে বলেন, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ বলেন, এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। অর্থাৎ সিরাজ বলেন তাকে এখন আর কোনো কথা বলে লাভ নেই, তিনি সর্বচিকিৎসার বাইরে, মানে তাকে আর বুঝিয়ে কোনো লাভ হবে না। সিরাজ সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। রাজবল্লভ বলেন, ওয়াট সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন, বললেন, ওয়াটস ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। সিরাজ বিদেশিদের কথা না ভেবে নিজের দেশের কথা ভাবতে বলেন। তখন জগৎ শেঠ বলেন, জগৎ শেঠ সম্পর্কে একটু জানাই। জগৎ শব্দের অর্থ বিশ্ব, শেঠ কথার অর্থ ব্যাংকার। তাহলে জগৎ শেঠের অর্থ বিশ্ব ব্যাংকার। জগৎ শেঠ একটি রাজকীয় উপাধি। জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা মানিক চাঁদ। 18 শতকের শেষ ভাগে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পূর্ব পর্যন্ত জগৎ শেঠ পরিবারই ঢাকা ও মুর্শিদাবাদের অর্থজগৎ নিয়ন্ত্রণ করত। এই পরিবারের উত্তরপুরুষ মাহতাব চাঁদ নবাব আলীবর্দী খানের দরবারে অভিজাতদের মধ্যে একজন পরিণত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত মাহতাব চাঁদ জগৎ শেঠ নবাব সিরাজদৌল্লার প্রতি বিদ্বেষভাবাপন্ন হয়ে পড়েন। জগৎ শেঠ নবাবের বিরুদ্ধে ও কোম্পানির পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি নবাবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো ঝুঁকি নিতে কোম্পানিকে বড় অঙ্কের টাকা ঋণ দেন। সন্দেহের কোনো অবকাশ নেই যে প্রধানত জগৎ শেঠের সহযোগিতার কারণেই পলাশীর যুদ্ধের মতো বড় ঘটনাটি সংঘটিত হয়েছিল। তা জগৎ শেঠ বললেন, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। অর্থাৎ দেশের জন্য যখন ভাবার কথা তখন তিনি নাকি দেশের কথা ভাবেননি, তাই আজ শেষ মুহূর্তে এসে ভেবে কোনো লাভ নেই। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন, বললেন, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের শ্রদ্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? এ প্রসঙ্গে বলি, সিরাজদৌল্লা প্রথম জীবনে বিলাস ব্যসনে ব্যস্ত ছিলেন, আর তখনই অভিজাতরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তৎপর হয়ে ওঠে। সিরাজ তা বুঝতে পেরে নিজের অপরাধ সর্বসমক্ষে স্বীকার করেন। তাই তিনি ক্রুদ্ধ হন এবং অকপটে তাদের কটূক্তি, স্পর্ধা, দুর্নাম, কর্মচারী ও আত্মীয়দের মনকে বিষিয়ে তোলার জন্য ধিক্কার জানান। জগৎ শেঠ বলেন, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? হেয় মানে ছোট করা। সিরাজ বলেন, স্বার্থসিদ্ধি। জগৎ শেঠ বলেন, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম? সিরাজ, বলুন তাহলে। জগৎ শেঠ, তাহলে বাংলার সিংহাসনে অন্য নবাব বসতেন। দেখো,
এই কথার মধ্যেও জগৎ শেঠ যথেষ্ট চাতুরীর আশ্রয় নেন। জগৎ শেঠের এই মন্তব্যে সিরাজ বলেন, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? তখন জগৎ শেঠ বলেন, আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। উপদ্রব মানে উৎপাত। সিরাজ বলেন, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা। নবাব বলতে চাইলেন, তারা যে নবাবের বিরুদ্ধাচরণ করছে তা জেনেও তিনি এতদিন চুপ করে আছেন, কোনো প্রতিবাদ করেননি, তাই তাদের স্পর্ধা বেড়ে গেছে। এর প্রত্যুত্তরে মির্জাফর বলেন। মির্জাফর কে? মির্জাফর ছিলেন নবাব সিরাজের প্রধান সেনাপতি। প্রধানত তার কূটবুদ্ধি ও উচ্চাভিলাষী কর্মকাণ্ডের ফলেই নবাব সিরাজের সেনাবাহিনী পরস্পর বিরোধী বিভিন্ন উপদলে বিভক্ত হয়। ইংরেজরা যখন স্বাধীন চেতা নবাব সিরাজকে অপসারণ করে একজন ক্রীড়নককে বাংলার মসনদে বসানোর সিদ্ধান্ত নেয়, তখন জগৎ শেঠ রায়দুর্লভের সাথে সিরাজ উচ্ছেদের ষড়যন্ত্রে মির্জাফরও জড়িত ছিলেন। 1757 খ্রিস্টাব্দের এপ্রিলের শেষে ইংরেজরা সিরাজের উৎখাতের জন্য মির্জাফরের সার্বিক সহযোগিতার আশ্বাস লাভ করে। ওই বছরে 1 মে কলকাতা কাউন্সিল শর্ত সাপেক্ষে মির্জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে একটি গোপন চুক্তি করে। তার বিশ্বাসঘাতকতার জন্যই পলাশীর যুদ্ধে সিরাজ ক্লাইভের কাছে পরাজিত হন। তা মির্জাফর বলেন, জাহাঁপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। এখানে মানি লোক বলতে ওয়াটসকে বোঝাতে চেয়েছেন। ওয়াটসের অপমান নাকি মির্জাফরদের অপমান করা? সিরাজ বলেন, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? মির্জাফরেরা সিরাজের বিরুদ্ধে প্রজাদের মনে অসন্তোষ তৈরি করেছে, আত্মীয় স্বজনদের মন বিষিয়ে দিয়েছে, তার নামে দুর্নাম রটিয়েছে, এগুলোই সিরাজের কাছে অপমান। রাজবল্লভ বলেন, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজ বলেন, সত্যাশ্রয়ী রাজা, বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। রাজবল্লভ বলেন, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। সিরাজ বলেন, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। রাজবল্লভ বলেন, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ বলেন, পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। হোসেন কুলি ছিলেন ঢাকার দেওয়ান, ঢাকার শাসনকর্তা ও ঘসেটি বেগমের স্বামীর বিশ্বস্ত, কিন্তু নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় আলীবর্দী খাঁর নির্দেশে সিরাজ হোসেন কুলি খাঁকে হত্যা করেন। রাজবল্লভের সম্মুখে গিয়া সিরাজ আরও বলেন, নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? অর্থাৎ প্রয়োজনে সিরাজ যে হোসেন কুলি খাঁর মতো রাজবল্লভকেও হত্যা করতে পারেন তা বুঝিয়ে দিলেন। কারণ রাজবল্লভ যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং বিশাল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তা নবাব জানতেন। সিরাজের এমন ক্রুদ্ধ হুমকি মেশানো জিজ্ঞাসায় ভীত, সংকুচিত ও অপমানিত রাজবল্লভ মাথা নিচু করলেন। তখন সিরাজ জগৎ শেঠ মির্জাফরকে উদ্দেশ্য করে রাজবল্লভের প্রতি তীব্র ব্যঙ্গ প্রকাশ করে মন্তব্য করেন, শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর তখন বলেন, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাঁপনা, আপনি যদি মানি লোকের এই রূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। দেখো, সিরাজের এই সমস্ত উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে ইংরেজদের গোপন সমঝোতা হয়েছিল, তাই তারা এর বিরোধিতা করে। সিরাজের বিরুদ্ধে মানি লোকের মানহানি করার অভিযোগ আনেন। এমনকি মির্জাফর জানিয়ে দেন, সিরাজ এভাবে চললে
তার হয়ে অস্ত্র ধারণ করা তার পক্ষে সম্ভব নয়। মোহনলাল বলেন, কে এই মোহনলাল? মোহনলাল ছিলেন নবাব সিরাজের একজন অন্যতম বিশ্বস্ত সেনাপতি। নবাব তাকে পূর্ণিয়ার শাসনভার অর্পণ করেছিলেন। মোহনলাল বলেন, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? সিপাহসালার মানে প্রধান সেনাপতি। মির্জাফর উত্তর দেন, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শৌকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মির্জাফরের মুখের উপর মোহনলাল সিরাজের সপক্ষে কথা বলেছেন, তাই মির্জাফর একে স্পর্ধা বলে মনে করেছেন। মীরমদন বলেন, মীরমদন ছিলেন নবাব সিরাজের একজন গোলন্দাজ সেনাপতি। তার বিশ্বস্ততা ও কর্মতৎপরতায় খুশি হয়ে সিরাজ তাকে ঢাকা থেকে মুর্শিদাবাদে এনে সেনাপতির আসন দেন। মীরমদন বলেন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? মীরমদনের কথা থেকে জানতে পারি, ইংরেজদের বিরুদ্ধে বা ঘসিটি বেগমের বিরুদ্ধে কোনো যুদ্ধেই মির্জাফর অংশ নেননি। মির্জাফর বলেন, জাহাপনা, নিচের এই স্পর্ধা, অর্থাৎ নিম্নপদস্থ কর্মচারী প্রধান সেনাপতিকে এভাবে কথা বলতে পারে? মোহনলাল বলেন, নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? দেখো মোহনলাল কি সুন্দর কথা বললেন। সত্যিই তো, মির্জাফরের কথা মতো মীরমদন মোহনলালের মতো নিম্নপদস্থ কর্মচারীরা যদি মির্জাফরের মতো উচ্চপদস্থের সমালোচনা করতে না পারেন, তাহলে নবাব তো সবার উপরে, তাহলে তার কাজের সমালোচনা করেন কিভাবে মির্জাফরেরা? মীরমদন বলেন, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরাহ, রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষা শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এখানে আমির ওমরাহ মানে সম্ভ্রান্ত উচ্চপদস্থ মুসলিম কর্মচারী, রইস মানে সম্ভ্রান্ত, নিমক মানে নুন। মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ যেভাবে সিরাজকে সমবেত আক্রমণ করেছে, তখন সিরাজের পাশে দাঁড়িয়েছেন তার বিশ্বস্ত দুই সেনাপতি মীরমদন ও মোহনলাল। মীরমদন বুঝিয়ে দেন সভায় উপস্থিত সবার নবাবের প্রতি দায়বদ্ধতা পালনের কথা। মির্জাফর বলেন, এইসব অর্বচিনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি, চলুন। দেখো, বাংলার নবাবী রাজত্বের গৃহবিবাদের একটা স্পষ্ট মুহূর্ত ধরা পড়েছে এখানে। সিরাজকে সমর্থন ও সহযোগিতা করতে চান যারা, সেই মোহনলাল, মীরমদন এবং গোলাম হোসেনদের পদ, তাদের ক্ষমতা এবং নবাবের বিচক্ষণতাকে মির্জাফর কটাক্ষ করেছেন। এই মন্তব্যে মির্জাফরের সিরাজের শিবির ত্যাগ করে বিরোধী ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যোগদানের ইচ্ছে স্পষ্ট হয়ে উঠেছে। বস্তুতপক্ষে মির্জাফরের এমন কটাক্ষ এবং অভিযোগ আসলে অজুহাত মাত্র। তাদের নবাবের সঙ্গত্যাগ গোপন চক্রান্তেরই অংশ। তা রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করলেন। সিরাজ, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন।
দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। বলছে যখন আপনাদের বন্দি করব তখনই আপনারা দরবার ত্যাগ করতে বাধ্য হবেন, নচেত নয়। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজিকে বললেন যে সিপাহসালারের কাছে অর্থাৎ মির্জাফরের কাছে ওয়াটস একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা দেওয়ার কথা। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। মির্জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? মির্জাফর তো অবাক। সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহসালার খোজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? খোজা পিদ্রু, খোজা কি? ভারতের মুসলমান নবাবদের হারেম অর্থাৎ অন্তঃপুরে তখন কিছু নপুংসক পাহারাদার রাখা হতো। এরকমই একজন নপুংসক পাহারাদার যার নাম ছিল পিদ্রু, সেই পিদ্রুর কাছে ওয়াটস একটা পত্র পাঠিয়েছিল মির্জাফরকে দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠি চলে এসছে কার হাতে? না, সিরাজের হাতে। তা তিনি বললেন যে সেই চিঠি তো আমার কাছে এসেছে, আপনি কি দেখতে চান? মির্জাফর, নবাবের অনুগ্রহ। সিরাজ, সভাসদদের শুনিয়ে দেবো? মির্জাফর, পত্রের বিষয়ে তো আমি অবগত নই জাহাপনা। বলছে পত্রের বিষয়ে তো আমি জানি না। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। বলছি পত্রখানা পড়া যাবে না বা মির্জাফরের হাতে দেয়া যাবে না, তার কারণ ওয়াটস যে উদ্দেশ্য নিয়ে পত্র লিখেছে সেটা তাহলে মির্জাফর জানতে পেরে যাবে, তাহলে সেই উদ্দেশ্য সফল হবে, তাই সেই চিঠি বিষয় মির্জাফরকে জানতে দেয়া যাবে না। মির্জাফর, জাহাপনা, তাহলে কি করবেন স্থির করেছেন? বলছে কি করবেন? আপনার কাছে আমাকে দেয়া চিঠি আমাকে দেয়া চিঠি পৌঁছে গেছে, তাহলে আপনি কি আমাকে শাস্তি দিতে চান বা কি বিচার করবেন? সিরাজ, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? বলছে রাজার বিরুদ্ধে যদি প্রজারা বিদ্রোহ করে তাহলে তাদের কি শাস্তি দেওয়া উচিত আপনি নিশ্চয়ই জানেন। মির্জাফর কোনো কথা কহিলেন না, চুপচাপ থাকলেন। রাজা রাজবল্লভ কি বলেন? তখন রাজা রাজবল্লভকে জিজ্ঞেস করছে, আপনি বলুন। রাজা রাজবল্লভ, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? বলছে আমারও কীরকম কোনো চিঠি আছে নাকি যেটা আপনি জানতে পেরেছেন? সিরাজ, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ? বলছে তিনি এত কাঁচা কাজ করবেন না যে তার চিঠি আমার হাতে পড়বে, ভীষণ চতুর। মির্জাফর, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? বলছে এই প্রকাশ্য দরবারে আমার বিচার করবেন, কি শাস্তি দেবেন দিন। নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সিংহাসন থেকে সিরাজ নেমে এলেন। সিরাজ, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদাতালার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। দেখো, সিরাজ বুঝেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বহুদূর বিস্তৃত। ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন মির্জাফর, রাজবল্লভ সহ তার রাজসভার কিছু কর্মচারী। এই অবস্থায় বিবেচক নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গেলে হিতে বিপরীতই হবে। তার বদলে
মির্জাফরকে বুঝিয়ে ঠিক পথে আনা গেলে বাংলার স্বাধীনতা রক্ষা করা সহজ হবে। তাই নবাব নিজে সংযত হয়ে বিচারের প্রসঙ্গটিকে দূরে রাখতে চেয়েছেন। তিনি মনে করেছেন, বাংলা যখন বিপন্ন, নবাবের সিংহাসন যখন টলমল করছে, তখন ক্রোধ সংবরণ করাই শ্রেয়। তাই সিরাজ আন্তরিক ভঙ্গিতে নিজের এবং বাংলার দুর্দশার কথা শুনিয়ে মির্জাফরের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তাদের কাছে প্রার্থনা জানিয়েছেন যে এই বাংলার দুর্দিনে তারা যেন সিরাজকে ত্যাগ না করেন। তাদের মুখে তাকে ছেড়ে না যাওয়ার আশ্বাসটুকু তিনি শুনতে চান। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? রাজবল্লভ কিন্তু তখনও সেই চাতুরীর আশ্রয় নিচ্ছেন। বলছে, এই যে দুর্দিন তৈরি হয়েছে বাংলায়, তার জন্য দায়ী কে? অর্থাৎ তিনি পরোক্ষভাবে বোঝাতে যাচ্ছেন সিরাজই যেন এর জন্য দায়ী। সিরাজ আবারও বিচার রাজা? সিরাজ কিন্তু এখন ক্রুদ্ধ হলেন না, সংযত হয়ে বললেন, রাজবল্লভ, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। বলছে, আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ করে নিন, তাহলেই কিন্তু সমস্ত নিষ্পত্তি হয়ে যাবে। সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? বলছে, আপনারা তো ওয়াটসের সঙ্গে মিশেছেন, তাদের মনের কথা বুঝতে পারেননি? এই যে কলকাতায় সৈন্য সমাবেশ হয়েছে, চন্দননগর আক্রমণ হয়েছে, কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে, এগুলো কি তারা শান্তি স্থাপন করতে চেয়েছে? আসলে তো তারা বাংলাকে নিজেদের হস্তগত করতে চেয়েছে। জগৎ শেঠ, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। বলছে, আপনি কলকাতা আক্রমণ করেছিলেন ভাবে সেই সিরাজের উপর দোষারোপ তারা সমানেই করে যাচ্ছে। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কী প্রয়োজন ছিল বলতে পারেন? বলছে, কলকাতায় তো সেরকম অবস্থা ছিল না যে কোম্পানির দুর্গ প্রতিষ্ঠা করতে হবে, আর তার জন্যই তো আমাকে কলকাতা আক্রমণ করতে হয়েছে। মির্জাফর, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? মির্জাফর তো ভীষণ বুদ্ধিমান। তিনি তখন বললেন যে ও দেখছে যে বিষয়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে, তখন তিনি বলছেন, কি করতে চাইছেন, কি বলতে চাইছেন আমাদের, কি করতে হবে আমাদের? সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসনে ছেড়ে দেব। তখন সিরাজ মির্জাফরকে বললেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, যে সমস্ত রকম শক্তি প্রয়োগ করে, বুদ্ধি দিয়ে দেশকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করার পর যদি আপনারা মনে করেন আমি এই সিংহাসনের উপযোগী না, তখন আমি সিংহাসন ছেড়ে দেব। এখন এইসব কথা না বলে আগে দেশকে রক্ষা করতে হবে। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে, আমি জানি। সিরাজ কী করলেন? মির্জাফরকে উদ্বুদ্ধ করার জন্য, তার পৌরুষকে আরও জাগরিত করে তোলার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ,
বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমার অপরাধী নয়, কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিদ্রূপ হবেন না। এবার সিরাজ কী করলেন? রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ সকলের কাছে দেশপ্রেম জাগানোর চেষ্টা করলেন যে এই বাংলাকে রক্ষা করতে হবে। আমি যা অন্যায় করেছি সেই অন্যায়ের প্রতিবাদ পরে হবে। আগে হিন্দু মুসলমান প্রত্যেকে আমরা সবাই এক হয়ে বাংলাকে রক্ষা করব। অর্থাৎ তিনি যেন সম্প্রীতির একটা প্রচার করতে লাগলেন। আবার চারিদিক চাহিয়া দেখিয়া বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশ্বাস দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? তিনি বলছেন রুদ্ধমানা মানে হচ্ছে ক্রন্দনরতা, কাঁদছে এরকম। নিশাবসান রাত শেষ হওয়া, গণনা মানে হচ্ছে গোনা, প্রহর মানে সময় পরিমাপের একক। 3 ঘন্টায় 1 প্রহর হয়। তা তিনি বলছেন যে সুপ্ত ঘুমন্ত শিশুর মাথার কাছে যেমন জননী বসে থাকেন, কখন সকাল হবে, রাত্রি শেষ হয়ে যাবে, তিনি সময় গুনতে থাকে, সেরকম করেই আমারও এখন সময় গুনতে হচ্ছে। তা এই সময় গোনার জন্য কে আমাকে আশ্বাস দেবে? কে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? অর্থাৎ এই যে পলাশির যুদ্ধ আসন্ন, সেই পলাশির যুদ্ধে জীবন দিয়েও কে বাংলাকে রক্ষা করবে এরকম আশ্বাসবাণী শোনাবে? মির্জাফর, জাহাপনা, জনাব সিরাজ, আপনি, হ্যাঁ আপনিই সিপাহসালার, আপনিই তা পারেন। তখন সিরাজ মির্জাফরকে বলছেন, আপনি এরকম একজন মানুষ যার কাছে আমি ভরসা পাই, আপনি সেই বাংলাকে রক্ষা করতে পারেন। মির্জাফর, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। তিনি তখন আশ্বাস দিলেন। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীর মদন, তাঁর আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজ, আমি আজ ধন্য, আমি ধন্য। মোহনলাল, মীর মদন, সিরাজ এরা কেউই মির্জাফরের বিশ্বাসঘাতকতাকে বুঝতে পারেনি, তার চাতুরীকে বুঝতে পারেনি। তারা ভাবল সত্যিই হয়তো মির্জাফরের মধ্যে দেশপ্রেম জাগরিত হয়েছে, তাই তারা সমস্ত ক্ষেত্রে মির্জাফরকে যে সহযোগিতা করবেন এই আশ্বাস দিলেন। গোলাম হোসেন, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। গোলাম হোসেন ছিলেন সিরাজের এক বিশ্বস্ত অনুচর। কোথাও কোথাও বলা হয় যে গোলাম হোসেন নাকি একজন ইতিহাসবিদ ছিলেন। তার সঠিক পরিচয় আমরা গোলাম হোসেনের জানতে পারি না। তা গোলাম হোসেন বলছেন যে পলাশির কথা তো মনে করিয়ে দিতে বলেছিলেন সিরাজ। হ্যাঁ, পলাশি, সিপাহসালার, পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমবেত করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না, আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। তখন পলাশি প্রান্তরের কথা মনে করিয়ে দেওয়ার পরে বললেন যে আপনি পলাশি যুদ্ধের জন্য তৈরি হন। ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা এগিয়ে আসছে বাংলাকে আক্রমণ করার জন্য। আপনার আদেশ পালন করার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, নবাব সিরাজের সেনাবাহিনীর মধ্যে একজন বিশিষ্ট সদস্য ছিলেন এই ইয়ার লতিফ।
তা এরা সবাই আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। আমি নিজেও আজ্ঞাবহ হয়ে থাকব। আপনারা পলাশী যাত্রার জন্য আয়োজন করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন। রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। তা সবাই একে একে চলে গেল, গোলাম হোসেন আর সিরাজ থাকলেন। আজ এইটুকু থাক, বাকি অংশটা পরদিন আলোচনা করা হবে।